জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাদাব আকবর চৌধুরী এবং ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন সাবেক সংসদ সদস্য। আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে। পানি লাগবে? পানি। বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো? দেখুন, আপনার যেই মনের যে কষ্ট আমার মনে একই রকম, একইভাবে আমারও অন্তরে দাহ হচ্ছে। যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের জন্য আমারও কষ্ট হয়। কারণ আমি মনে করি তারা এদেশেরই সন্তান এবং এইভাবে মৃত্যু কেউ আশা করতে পারে না এবং আমরা কেউ সেটা কোনোভাবেই সমর্থন করতে পারি না। কিন্তু যেই পরিস্থিতিতে যেই ঘটনাগুলো হঠাৎ করে ঘটে গেল, ছাত্র আন্দোলন এবং তাদের একটা দাবি, যে দাবি যৌক্তিক দাবি, এবং এই দাবিটা কিন্তু অনেক আগে 18 সালে পূরণ হয়ে গিয়েছিল। 18 সালে পূরণ হয়ে যাওয়ার পরে আপনারা জানেন কোর্টের বিষয়, হাইকোর্ট থেকে এটা অবৈধ ঘোষণা করা হলো। পরবর্তীকালে আবার ফুল বেঞ্চ আবার 1 মাস পরে দিল। এরপর আন্দোলনটা বাড়ার সময় হঠাৎ করে এগুলো যেদিন এগিয়ে নিয়ে আসা হলো, সেই 7 তারিখ থেকে এই মাসে নিয়ে আসা হলো, মানে অগাস্ট থেকে জুলাইতে নিয়ে আসা হলো, তখন এই 2-3 দিনে হঠাৎ করে দেখা গেল যে এটা ব্যাপকতা লাভ করলো। তা আমরা জানি যে নিরীহ ছাত্রদের, তা আমার বিশ্বাস, আমি বুঝি যেটা, নিরীহ ছাত্রদেরকে সামনে রেখে তৃতীয় অনেকগুলো শক্তি তারা এই ছাত্রদেরকে ব্যবহার করেছে এবং এই হত্যাকাণ্ডের ভিতরে যেই মৃত্যু হয়েছে, এই মৃত্যুর ভিতরে যে সব পুলিশের গুলিতে হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হয়েছে এমন না। এখানে তৃতীয় শক্তি এবং তারা অস্ত্র হাতে। আজকে আমার কাছে একটা ভিডিও এসেছে, আমি আমার ফেসবুকে আপলোড করেছি, যেখানে কোনো পুলিশ ছিল না, কেউ ছিল না। একটা নিরীহ একটা ছেলে দাঁড়ানো, 20-50 জন ছেলে দাঁড়ানো, তার মধ্যে একটা লোক আসলো পিছন দিক থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক তার মাথার পিছনে গুলি করে সে মসজিদের ভিতর দিয়ে আস্তে করে চলে গেল। এবং আমরা যেটা দেখেছি যে অনেকগুলো সম্পদ ধ্বংস হয়েছে। অনেকে বলে যে প্রাণের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি। অবশ্যই প্রাণের মূল্য বেশি। প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো না, সম্পদ গেলে সম্পদ ফিরে পাবো। কিন্তু সম্পদগুলো যেভাবে জ্বালাও পোড়া হয়েছে, আমরা দেখেছি যে এগুলো যদি গান পাউডার ব্যবহার না হয়, সুচিন্তিতভাবে না করা হয়, তাহলে সাধারণভাবে কিন্তু জনগণ সেটা পোড়াতে পারে না। এই ধরনের পরিস্থিতির মধ্যেই কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবং এই শোকের মাসে আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার কাছে একটাই মনে হচ্ছে যে ছাত্রদের যে দাবি, প্রথমে যারা যে 8 দফা দাবি হয়েছিল, আমি যেটা জানি যে আপনার ফুল বেঞ্চ থেকে যখন রায় আসলো, তারপরে কিন্তু এই 8 দফা দাবির প্রায় সব দাবি কিন্তু সরকার মেনে নিয়েছিল যে তাদের সাথে এরপরে বসবে। তারপরে মনে হলো যে সমন্বয়কদের মধ্যেই মনে হলো যে একটা বিভাজন হয়েছে। কেউ বলে 8 দফা, কে দিল আমাদের 9 দফা। এখনো যদি আমি মনে করি দেশটা তো আমাদের সবার, এই দেশটাকে যদি আমরা যেইভাবে যা হচ্ছে এটা হতে থাকলে কিন্তু কারো লাভ হবে না, যেদিকে অর্থনৈতিকভাবেও আমরা ধ্বংস হয়ে যাব। অবশ্যই দেশটা আমাদের আমরা চাই যে এই সাধারণ ছাত্র যাদের যে দাবিগুলো, এই দাবিগুলো যেটা আজকে যেরকম 9 দফা আসছে, আমি শুনেছি আগামীকাল 9 দফার পক্ষে একটা মিছিল হবে দাবি আদায়ের জন্য। যদি তারা নিজেরা একটা ফোরাম করে, যে সেটা মিলে যদি সরকারের সাথে বসে ওপেন একটা ডায়ালগ হয়, আমার তো মনে হয় যে এটা কয়েক ঘন্টা মধ্যেই সব সমাধান সম্ভব। আপনি ওপেন ডায়ালগের কথা বলছেন তো, আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।
তাদের মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। ডিবির দাবি ছিল তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তারা ডিবির হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দিয়েছিল, সেটাও নিশ্চয়ই জানেন। আপনি দেখেছেন ডিবির প্রধানের সঙ্গে তারা বসে খাবার খেয়েছে। খবর পাচ্ছি তারা গত 32 ঘন্টায় এই 6 জন অনশন করেছিল, কিন্তু ডিবি থেকে বলা হলো তারা নিজের ইচ্ছায় গিয়েছে। তাহলে তারা অনশন করলো কেন? এবং তারা বেরিয়ে এসেই সার্জিস আলম সহ আরও একজন আমরা দেখলাম যে স্ট্যাটাস দিল যে এই আন্দোলন তারা চালিয়ে যাবে ডিবি হেফাজত থেকে বের হয়ে। তাহলে আপনি যে বলছেন আলোচনার কথা, এই ধরনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আলোচনাটা হতে পারে? দেখুন, আলোচনা ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। যেই কোনো সমস্যার সমাধান কিন্তু আলোচনার মধ্যে দিয়েই সম্ভব আমি বিশ্বাস করি। কোনো সহিংসতার মধ্যে দিয়ে কোনো সমাধান আসে না। দেশকে যদি আমি ভালোবাসি তাহলে আমাকে আলোচনার টেবিলে বসতেই হবে, বসলেই সেই সমাধান হবে। দেখুন, এই যে ডিবি নিয়ে গেল বা ডিবির ওখানে থাকলো, আমরা ওই ডিবির ওখান থেকে বিবৃতি দেওয়া হলো, সেটা আমি ব্যক্তিগতভাবে আমিও মনে করি না ডিবির অফিসে বসে কেউ বিবৃতি দেখ। কিন্তু আমরা দেখেছি সেটা হলো যে ছাত্ররা কিন্তু যারা সমন্বয়ক তারা কিন্তু বলেছিল যে আমরা কিন্তু নিরাপত্তার অভাবে ভুগছি, আমাদের নিরাপত্তা দেওয়া, তাদের দাবির মধ্যে কিন্তু একটা ছিল তাদের নিরাপত্তা দেওয়া হবে। আমরা ধরে নিয়েছিলাম যে তাদেরকে ওখানে হয়তো সেফ কাস্টাডিতে রাখা, যাতে সেই নিরাপত্তা সেটা পায়। কারণ যেইভাবে তৃতীয় শক্তি রাজপথে আছে, সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করেছে, এই ছেলেগুলার যে কোনো একজনকে যদি তারা তাদের কার্য সাধন করার জন্য যদি কাউকে একজনকে মেরে দেয়, তাহলে সেটাও কিন্তু সরকারের উপরেই বর্তাবে যে অমুক সমন্বয়কের মৃত্যু হয়েছে। সুতরাং সরকার কিন্তু সেইভাবেও চিন্তা করেছে যে যদি এদেরকে সেফলি রাখা না হয় আর যদি এদের ভিতর থেকে একজনের কোনো দুর্ঘটনা ঘটে, সেটা পুরোপুরি সরকারের উপরে আসবে। তাহলে কি আপনি মনে করেন না শাহাদাব আকবর চৌধুরী এই কথাটাই পরিষ্কার করে বলা উচিত ছিল যে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে তারা ইচ্ছে করে, তারা নিজের ইচ্ছায় সেখানে গিয়েছে? সেই কথাটা বলাটা কি ঠিক হয়েছে? না, যদি এই ধরনের কথা বলে থাকে আমি মনে করি যে এই ধরনের কথা বলা ঠিক না। জনগণ তো আর বোকা না, এই ধরনের কেউ কথা বলে জনগণ সেটা মানার কথা না। জি, রুমিন ফারহানা, আপনারা জামাত সহ জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। সন্ত্রাস বিরোধী আইনে আজ জামাতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলো। দলটি এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। এখন আপনাদের জাতীয় ঐক্যের ডাক থেকে জামাতে ইসলামী কি বাদ যাবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে বর্তমানে যেই পরিস্থিতি বিরাজ করছে তাতে জাতীয় ঐক্যের জন্য আলাদাভাবে ডাক দেবার আর কিছু আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, অতি ডান থেকে শুরু করে অতি বাম, নিবন্ধিত থেকে শুরু করে অনিবন্ধিত, যারা রাজনীতি নিষিদ্ধ নানান রাজনৈতিক কারণেই যাদের রাজনীতি নিষিদ্ধ, তারা থেকে শুরু করে যাদের রাজনীতি করবার এখনো কাগজে কলমে অধিকার আছে, বাস্তবে কতটুকু তাদের রাজনীতি করতে দেয়া হয় না হয় সেটা নিয়ে আলাপ হতে পারে, অ্যাটলিস্ট কাগজে কলমে নিষিদ্ধ নয়, এরকম সকল দলই আসলে এখন বাংলাদেশের মুক্তির সংগ্রাম, আমি আবারও কথাটি উচ্চারণ করছি, বাংলাদেশের মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। এটাকে আমি মুক্তির সংগ্রাম বলছি এ কারণেই যে এই যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এত আলোচনা, নিকোল, আমি আন্দোলনের শুরুতেই বলতে একেবারে জুন মাসে না, মিড জুলাই আমার মনে হচ্ছিল এই আন্দোলনটি আসলে কোটাকে সামনে রেখে হচ্ছে বটে, তবে এটি কেবলমাত্র কোটা সংস্কারের আন্দোলন যদি আপনারা কেউ মনে করেন বা মানুষ যদি মনে করে, বিরাট ভুল ভাবা হবে। মানুষের ভেতরে পুঞ্জীভূত তীব্র ক্ষোভ যদি না থাকতো এই আন্দোলন আজকে এখানে আসে না। প্রধানমন্ত্রী তো বারবারই বলছেন তাদের দাবি মেনে নিয়েছি, যদিও জুন মাসে হাইকোর্টের অর্ডার হওয়ার পরে জুলাই মাসে সরকার অ্যাপিল করেছে, যখন কোটা সংস্কার আন্দোলন তীব্র হয়েছে তখন। আজকে দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ডেইলি স্টারে এসছে, এবং তিনি এত দীর্ঘ বক্তব্য এবং এত ডিটেইলে সাধারণত গণমাধ্যমে আসে না, আজকে এসছে। সেখানে উনি বলেছেন আমি তো সাথেই অ্যাপিল করেছি, অর্থাৎ অ্যাজ ইফ জুনেই নাকি কোটা অ্যাপিল করে স্টে করা হয়ে গেছিল হাইকোর্টের রায়। তা তো নয়, আসলে হাইকোর্টের রায় হয়েছে জুনে, এরপর 1 মাস অপেক্ষা করে জুলাইতে যখন আন্দোলন দানা বাঁধলো, তীব্র হলো, তখন অ্যাপিল করা হলো। যাই হোক, অ্যাপিল বা নিয়ে আদালত নিয়ে আলোচনা না করি, যারা আন্দোলন করছেন তারা কিন্তু এখন স্পষ্টভাবেই বলছেন এতগুলো লাশ, বাংলাদেশ তো দূরেই থাক, পাকিস্তান আমল
ব্রিটিশ আমল কোনো আমলেই পড়ে নাই। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন 69-এর গণ অভ্যুত্থানে 61 জন, 52-র ভাষা আন্দোলনে 12 জন, সেই 12 জনের 4 জনকে আমরা কিভাবে স্মরণ করি বলেন তো? সালাম, রফিক, জব্বর, তাদেরকে আমরা কিভাবে স্মরণ করি? আর আজকে স্বীকৃতভাবে গণমাধ্যমের রিপোর্ট বলছে 266-র উপরে মারা গেছে। হয়তো সংখ্যাটি আরো অনেক বেশি। অনেকের মৃত্যুর খবর তো কোথাও আসেই নাই। ফর এক্সাম্পল, আমার বাসায় যেই সাহায্যকারী আছেন, তার মেয়ের হাজব্যান্ড, উনি একজন গাড়ি চালক, ওনার মেয়ের হাজব্যান্ড গাড়ি চালক, 30-35 বছর বয়স, গুলিতে মারা গেছে। এই খবরটা কি এসছে কোনো পত্রিকায়? আসার কি কথা? কথা তো না। নিকোল, এরকম কতজন যে মারা গেছে, কত পরিচয়হীন নামহীন মানুষ মারা গেছে আমরা জানি না। কিন্তু যেটা বারবারই সরকারের তরফ থেকে বলা হচ্ছে বা আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতারা বলার চেষ্টা করছেন যে ঢাকার চারদিক থেকে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞ, স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে জঙ্গিরা, আবার স্থাপনায় ধ্বংসযজ্ঞও চালিয়েছে তারা। তৃতীয় কোনো শক্তি আসলে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, আপনি দেখেছেন যে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বুলেটের ছবি এসেছে, যে বুলেটটি ডিরেক্ট বারান্দা দিয়ে ঢুকে গিয়েছে বাসার ভিতরে। অনেকেই প্রশ্ন করেছে, যদি হেলিকপ্টার থেকে ছোড়া হয় বা নিচ থেকেও গুলি করা হয়, ডিরেক্ট কি করে টার্গেট হয় বাসার ভেতরের মানুষজন? এই সন্দেহটার বিষয়ে আপনি কি বলবেন? একটা দেশে যখন মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া সরকার থাকে, সেই সরকার যখন বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকে, সেই সরকার যখন আইন আদালত কিংবা সংবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ইনক্লুডিং জুডিশিয়ারি, I am saying it again, including জুডিশিয়ারিকে ভীষণ রকম দলীয় অফিসে পরিণত করে, মানুষ যখন দেখে আমার তো আর বিচার পাওয়ার চাওয়ার কিচ্ছু নাই। দেখেন, একটা সময় প্রধানমন্ত্রীকে মানুষ খুঁজে বাইর করছিল, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এখন সরাসরি প্রধানমন্ত্রীও খারিজ, আল্লাহর কাছে বিচার চাই। অনেকগুলো ছাত্রের বাবা মাকে আমি বলতে শুনেছি, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। একটা দেশ কোথায় গিয়ে দাঁড়ালে মানুষ সৃষ্টিকর্তাকে মানে আর কোনো রাস্তা নাই, মানে আর একটা রাষ্ট্র অকার্যকর হয়ে গেলে তখন আমরা এভাবে সকল কিছু সৃষ্টিকর্তার হাতে ছাড়ি। বাংলাদেশ এখানে এসছে। এখন এইরকম একটি রাষ্ট্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম অনেক রকম গোষ্ঠী তৈরি হতে পারে, অনেক রকম স্বার্থান্বেষী পক্ষ তৈরি হতে পারে। হতে দিলেন কেন? 1, 2 হলো, আমরা যদি আজকে ধারাবাহিকভাবে প্রত্যেকের কমেন্ট এসছে কোটা নিয়ে, কে উচ্চপদস্থ ব্যক্তিরা কে কি কমেন্ট করেছেন বিভিন্ন সময় প্রথম আলোতে, সেখানে একটি কমেন্টে আমার নজর আটকে গেছে। 2টি কমেন্ট তো আমরা খুব আলোচনা করেছি, প্রধানমন্ত্রীর যে রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা পাবে না, মানে মুক্তিযোদ্ধা পাবে না তো কি রাজাকারের নাতিপুতি পাবে, সেটা তো আমরা জানি। আমরা জানি ওবায়দুল কাদের বলেছেন যে ছাত্রলীগই যথেষ্ট, এবং তারপরে ছাত্রলীগ কি তাণ্ডব করেছে, তারপরে কিভাবে পরিস্থিতি খারাপের দিয়ে গেছে, ঘোলাটে হয়েছে আমরা জানি। এর মধ্যে সবচেয়ে দায়িত্বশীল যে ছিল হচ্ছে শিক্ষামন্ত্রী। আসেন দেখি শিক্ষামন্ত্রী কি বলেছে। শিক্ষামন্ত্রী 15ই জুলাই, তখনও আগুন এভাবে জ্বলে নাই, 15ই জুলাই বলছে, কিন্তু যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার। এই যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে, ঘৃণা, ধিক্কার এবং ক্রোধ তাদের প্রতি। রাজাকারের দল তোরা, এই মুহূর্তে বাংলাদেশ ছাড়। বাংলাদেশটা কি কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। ওয়াই? হু আর ইউ টু সে? জি জি, ব্যারিস্টার রুমিন ফারহানা। শাদাব আকবর চৌধুরী, আজ কেন জানি বারবারই, একে তো 1 আগস্ট শোকের মাসের শুরু, বঙ্গবন্ধুর কথাই আমার মনে পড়ছে। বঙ্গবন্ধু জনগণের দাবি রক্ষা করতে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত গিয়েছেন, সেই ইতিহাস আপনি জানেন। বান করে রোহিঙ্গা পাকিস্তান, সেটা বলে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন তিনি। সেই বঙ্গবন্ধুই জনগণের দাবির জন্যই জনগণকে জুলুমের হাত থেকে বাঁচাতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনিই তো করেছিলেন। আজ অধ্যাপক কামরুল হাসান স্যার একটা কথা বলেছেন যে ট্যাগানো বন্ধ করুন, কেউ প্রতিবাদ করলে তাকে রাজাকার ট্যাগ দিবেন, তা তো হয় না। 2024-এর আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুর মতো করে জনগণের পালস বুঝতে পারে? বঙ্গবন্ধু ঠিক তাই করতেন, জনগণ যা চাইতেন। পারে বুঝতে? দেখুন, আমার বর্তমানে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর কন্যা, এবং আমি যতটুকু বিশ্বাস, পূর্ণ আস্থা তার উপরে আছে যে বঙ্গবন্ধুর কন্যা, তার
জ্ঞান, তার যে সক্ষমতা এবং তিনি যেরকম মানুষ, তার দ্বারা যেই ঘটনাগুলো এই গত কিছুদিনে ঘটেছে, তার দ্বারা বা তার নির্দেশে এই ধরনের কোনো ঘটনা ঘটবে বলে আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, একটা হলো হচ্ছে জামাত শিবির বলেন, বিভিন্ন আরও অনেকে যারা আওয়ামী বিরোধী বা দেশ বিরোধী যেটাই হোক, আমি আর রাজাকার শব্দটা লাগালাম না, যে তারা সেদিন এখানে পুরোপুরি অ্যাক্টিভ ছিল। এবং যেটা দেখা গেছে যে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় যেসব জায়গায় শিবির অধ্যুষিত, তাদের সিম কার্ডগুলো সব ঢাকা শহরে অ্যাক্টিভ ছিল। সুতরাং এই দুর্ঘটনাটা যখন ঘটেছে এবং এর মধ্যে দিয়ে অনেক অতি উৎসাহী অনেকে আছে, তারা তাদের যেই কর্মকাণ্ড যতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার কথা সে সেই জায়গায় সীমাবদ্ধ থাকেনি, সে অনেক বেশি করেছে। কেউ এরকম হতে পারে যে সে আরও বেশি কিছু করে সে আরও তার কি আরও পদ ভালো পেতে পারি কিনা, সেই ধরনের কোনো কার্যকলাপ করতে পারি কিনা, যে যার জায়গাতেই করেছে। এবং ওই সময়টা মানে কি এই ধরনের কার্যকলাপ করলে এই সরকার পদোন্নতি না, দেয়? অনেকে থাকে না যে আমি বেশি স্মার্ট হইতে গিয়ে যে আমি মনে হয় খুব একটা ভালো কাজ করে ফেললাম, সেটাই আমি বলতে চাচ্ছি। এবং যেটা দেখা গেছে যে ঢাকা শহরে চারিদিকে যখন আগুন জ্বলছে, হত্যাকাণ্ড হচ্ছে, এবং বারবার যেটা আজকে যেটা হত্যা নিয়ে, যেটা 150 হতে পারে, 200 হতে পারে বা 200 উপরেও হতে পারে। আপনারা একটা জিনিস দেখেছেন যে মাননীয় সরকারকে কিন্তু জাতিসংঘ তারা করেছে যে আমরা সহযোগিতা করতে চাই, এবং সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘকে বলেছে যে ঠিক আছে, তাদের পূর্ণ সহযোগিতা চান যাতে এই যে হত্যাকাণ্ডর সঠিক তদন্ত এবং সেটার বিচার নিশ্চিত করার জন্য। যদি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে কোনো দুর্বলতা থাকতো, তিনি জাতিসংঘকে কিন্তু বলতেন না। আর জাতিসংঘকে আহ্বান করা, জাতিসংঘ এখানে এসে এটার যদি পূর্ণ তদন্ত করে, তার মানে আমরা বুঝি যে এটার অবশ্যই প্রয়োজন আছে। এই তদন্তের মাধ্যমে আমরা এক একটা কথা বলছি, তদন্তের মাধ্যমে সঠিক জিনিসটা বের হয়ে আসুক, এবং যে এই ঘটনার জন্য দায়ী তারা আইনের আওতায় আসুক, সেটাই আমরা চাই। আপনি যেহেতু জাতিসংঘের কথা বললেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে মারা গেছে, এর ভিডিও আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার প্রতিষ্ঠান সেই ভিডিও সত্যতা নিশ্চিত করেছে, জাতিসংঘ সেই ভিডিও সত্যতা নিশ্চিত করেছে। কিন্তু তারপরও আমরা দেখলাম আবু সাইদ হত্যা মামলার জন্য 16 বছর বয়সী রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিম গত 12 দিন কারাগারে ছিল। এর আগেও আমরা দেখেছি একজন শিশুর যে বাংলাদেশের জার্সি পরা ছিল সেই ছেলেটিকে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে। এগুলো আসলে কি বার্তা দেয়? আমি মনে করি যে কোনো জিনিস যেটা আইন সমর্থন করে না, সেই ধরনের কার্যকলাপ থেকে দায়িত্বপ্রাপ্ত যে কোনো লোক সেটার থেকে বিরত থাকা উচিত। এবং রংপুরের যে ঘটনাটা, আমরা যে কোনো হত্যাকাণ্ডের অবশ্যই তার জন্য আমরা নিন্দা করি বা হত্যাকাণ্ডের জন্য আমরা দুঃখ প্রকাশ করি, মনের ভিতরে সেই কষ্টটা অবশ্যই থাকবে, কারণ একটা প্রাণ ঝরে গেল। সেই সময়টা আপনারা দেখেছেন নিশ্চয়ই, বা আপনাদের কাছে খবর আছে যে রংপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে 20 জন ভিতরে থাকা অবস্থায় চারিদিকে আগুন লাগিয়ে পরে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে কি মনে হয় না যে এখানে সন্ত্রাসী কোনো কার্যকলাপ আছে? না হলে উপাচার্যর বাসভবনে 20 জন সহ আগুন লাগিয়ে, চারিদিকে আগুন লাগিয়ে দেওয়া, এবং কমান্ডোরা যদি তখন তাদেরকে উদ্ধার না করতো, তখন কিন্তু তারা সবাই কিন্তু আগুনে পুড়ে মরে যেত। তার মানে বোঝা দরকার যে এর মধ্যে কিন্তু একটা শ্রেণী ঢুকেছে যারা হিংস্র, যাদের আমরা 71-এ যাদেরকে দেখেছি সেই তাদেরই উত্তরসূরি, তারা কিন্তু এখানে আছে, এবং তারা এই আজকের যে যা হয়েছে হত্যাকাণ্ড, তার সাথে সম্পূর্ণভাবে দায়ী, এবং এটা অনেক প্রিপ্ল্যান্ড একটা। এবং আমি এটাও মনে করি যে বিদেশের কোনো দেশের সমর্থন অবশ্যই এখানে আছে, প্রপারলি ভালো মতন ফান্ডিং হয়েছে। তার না হলে এই 15 জুলাই 5:42 যখন স্টেট ডিপার্টমেন্ট থেকে, ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হলো যে বাংলাদেশে 2 জন ছাত্র নিহত হয়েছে, সেই সময় কিন্তু বাংলাদেশে কোনো মৃত্যু হয়নি। তার মানে আমি মনে করি তারা প্রভোগ করেছে, এই গুজবটা কিন্তু স্টেট ডিপার্টমেন্টই সেই গুজবটা ছড়ালো প্রথম বাংলাদেশে, এবং তাতে যারা আঘাতপ্রাপ্ত হলো সাধারণ ছাত্ররা, তারা মনে করলো যে কেউ 2 জন মারা গেছে, এবং ওর মধ্যে দিয়ে গুজব ছড়ালো। এবং আমি জানি যে আমার একজন বন্ধু সবসময় প্রতি ওয়াক্ত সে মসজিদে নামাজ পড়ে, হঠাৎ করে বলল যে নামাজ পড়ে যখন সালাম ফিরালো, তখন একটা ইয়াং ছেলে সে দাঁড়িয়ে বললো যে আমি কিছু বলতে চাই। তখন সে বললো যে চারিদিকে শুধু লাশ, প্রত্যেকটা হাসপাতালে শুধু লাশ আর লাশ, আমরা কেন এখানে বসে থাকবো? তারপরে স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যে খুব প্রিপ্ল্যান্ড ভাবে তারা প্রত্যেকটা জায়গায় ছিল, এবং যে যার পরিকল্পনা মতে সেইগুলো করেছে। সেই জন্যই আমার একটা কথা হলো, হত্যাকাণ্ড যেটা হয়েছে তার সঠিক তদন্ত হওয়া দরকার, তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আওতায় আসাটাই হলো জরুরি। আর ছাত্রদের যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো নিয়ে অবিলম্বে যদি
প্রপারলি বসা যায়, এটার সমাধান সম্ভব। আপনি তো বলছেন তদন্ত হওয়া দরকার, কিন্তু তদন্ত হওয়ার আগে ঘটনা ঘটার পরপরই তো আমরা শুনলাম এটা জামাত বিএনপি জামায়াতের কাজ। আপনারা বলে ফেলেছেন আমরা বলছি, আমরা এখনো বলি তদন্ত করার আমরা আগে এখনো বলি। আপনারা দাবি করছেন যে জঙ্গি তৃতীয় পক্ষ বা জঙ্গি ঢুকে হত্যাযোগ্য এবং ধ্বংসযোগ্য চালিয়েছে। তাহলে আপনি বলছেন এটা পূর্ব পরিকল্পিত, তাহলে আমাদের গোয়েন্দারা টের পায়নি? আমি মনে করি মাঠে আমাদের পুলিশ, বিজিবি, র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা কি করেছে? কোন জঙ্গি কি ধরা পড়েছে বা কোন জঙ্গি নিহত হয়েছে? প্রমাণ আছে আমাদের কাছে, মানে জাতির সাথে সামনে আপনারা তুলে ধরতে পারবেন? এই মুহূর্তে আমার সেইভাবে প্রমাণ দেওয়া সম্ভব না, সেটাই বললাম যে আমরা যেটুকু জানি সেইটা বলছি, কিন্তু তদন্তের পরে যেটা বের হয়ে আসবে সেটাই হলো প্রকৃত সত্য। জি। ব্যারিস্টার রুমিন ফারহানা মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিতে হামলা করা হয়েছে বলে মনে করেন অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে বিটিভি পরিদর্শন করেছেন আজকে শিল্পীরা। তাদের সাথে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান নিজ সন্তানদের ঘরে ফিরিয়ে নেয়ার। অভিভাবকরা সন্তানদের ঘরে ফিরিয়ে নিচ্ছেন না কেন? আমি আপনাকে শুরুতেই বলেছি, বাংলাদেশের প্রতিটা মানুষ ক্ষুব্ধ। আমি শাদাব আকবর ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, উনি চমৎকার বলেন, কিন্তু ওনার সাথে একটু দ্বিমত না করে আমি পারছি না। বাংলাদেশের মানুষ এখন তীব্রভাবে আওয়ামী লীগ বিরোধী, তীব্রভাবে। কিন্তু বাংলাদেশে এমন একজন মানুষ নেই যে দেশ বিরোধী, যে বাংলাদেশকে ভালোবাসে না। যদি তা না বাসতো, একটা ভিডিও দেখেছেন নিশ্চয়ই, ছেলেটার ছাত্র দু হাতে হাত করা লাগানো, মাটা পেছন থেকে প্যাট করছে, চাপড়ে দিচ্ছে ছেলের পিঠ। যখন মা ছেলের মুখোমুখি হলো, মা হাসছে, ছেলে হাসছে। আপনি বলেন তো, এটাই তো বাংলাদেশ না? এই মারাই তো ৭১ সালে তার সন্তানকে ছেড়ে দিয়েছিল দেশের জন্য, যুদ্ধ করার জন্য, জান দেওয়ার জন্য, জান বাজি রাখার জন্য। সেই মারাই তো আজকে তার সন্তানের পাশে দাঁড়াচ্ছে। আপনি জানেন, কিছু মা, দরিদ্র মা, তারা কিছু খাবার দিয়েছিল ছেলেদের যারা রাস্তায় আন্দোলন করছে, ছাত্রদের। তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে, একেবারেই দরিদ্র প্রান্তিক মানুষ তারা। তাদের বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে, গ্রেপ্তার আতঙ্কে ঘুরছে তারা। গণমাধ্যমে এসছে, তাদের কথা তো আর আমাদের কানে কিভাবেই বা পৌঁছবে বলেন? গণমাধ্যমে এসছে। আমি আরেকটা প্রশ্ন করি, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষের উত্তরে আমার আরো একটু কিছু বলবার আছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ এখন অস্ত্র আসলে আছে কাদের হাতে বলেন তো? আজকে 17 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে স্তব্ধ করে রাখা হয়েছে। রাজনৈতিক সমাবেশগুলোতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, পুলিশের লাঠিপেটা, গণগ্রেফতার ইত্যাদি 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 করে একেবারেই তছনছ করে ফেলা হয়। বাংলাদেশে এক একটা কনস্টিটিউয়েন্সিতে বেশ কিছু এমপি তাদের এমপি লীগ গঠন করে এলাকা চালান, এমপি বাহিনী গঠন করে তারা এলাকা চালান। তাদের হাতে হাতে কি আমরা অস্ত্র দেখি নাই? এখনকার কথা না, যখন বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করে তখন কি অস্ত্রের মহড়া আমরা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের হাতে হাতে দেখি নাই? আমরা কি শুনি নাই তাদের হুঙ্কার যে কিভাবে দমন করতে হয়? এবং AK-47 নিয়ে আসবো যদি ভোট না দেয় নৌকায়, রাইফেল নিয়ে আসবো যদি ভোট না দেয় নৌকায়, এলাকা ছাড়া করব, কবর দিতে দেব না। এই হুঙ্কারগুলো কি এই ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত আমরা কি শুনে আসি নাই? অস্ত্র এখন তৃতীয় পক্ষের ঘাড়ে চাপিয়ে কি লাভ আছে নিকোল? এক। দুই হচ্ছে, গান পাউডারের সংস্কৃতি বাংলাদেশে কারা শুরু করেছিল? কারা শেরাটনের সামনে একটা বাসে, মানুষ ভর্তি থাকা বাসে 13 জনকে গান পাউডার দিয়ে মেরে ফেলেছিল? এইসব ইতিহাস বললে তো ধারক বাহক আপনারা ছিলেন। দেখুন, ওই যে এজেন্ট প্রভোকেটর, আপনাকে দেখতে হবে বেনিফিশিয়ারিটা কে হয়, কারা হয়। এই যে 13, 14, 15 উদাহরণ আজকে 24-এ এসেও আপনি দিতে পারছেন, আমার ভাই দিতে পারবে, আরেকজন আওয়ামী লীগ দিতে পারবে। তার কারণ হচ্ছে এটার বেনিফিট তো আওয়ামী লীগ জাতীয় আন্তর্জাতিকভাবে নিয়েছে। না হলে 14 নির্বাচন, 18, 24-এর নির্বাচন জুজুর ভয় দেখি এই জঙ্গি আসছে, এই জঙ্গি আসছে, এই জঙ্গি আসছে। আন্তর্জাতিক মহলকে দেখানো হয়েছে বাংলাদেশে যদি অসাম্প্রদায়িক কোনো দল থেকে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ। যদিও মজার ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগের সময়ে যে পরিমাণ সংখ্যালঘু অত্যাচারিত হয়েছে, এত অত্যাচার আর কোনো আমলে হয় নাই। বলা হতো যে থাকলে ভোট, গেলে জমি। এখন যেহেতু ভোটের কারবার নাই, এখন গেলেই বাঁচি, শুধুই জমি, শুধুই জমি, শুধুই জমি। সুতরাং এই যে এজেন্ট প্রভোকেটর দিয়ে কাজ করানো, তার বেনিফিট নেওয়া, আজকে 10-15 বছর ধরে ক্ষমতায় আছে ভোট ছাড়া, এই বেনিফিট কি আওয়ামী লীগ নেয় নাই? নিয়েছে। জাতিসংঘের সাহায্যের ব্যাপারে একটা শব্দ একটু যোগ করি, জাতিসংঘের সাহায্যের ব্যাপারে কোনো ফরমাল চিঠি কি দেওয়া হয়েছে? তদন্ত বাংলাদেশে স্টপ করে বাংলাদেশ
বাংলাদেশ সরকার কি জাতিসংঘকে চিঠি লিখেছে যে পূর্ণ তদন্ত আপনারা করেন? লিখে নাই। এটা মুখে মুখে এখন বাহবা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন নিশ্চয়ই করবেন। প্রধানমন্ত্রী তো আসলে অনেক কথাই বলেন। সেদিন দেখছিলাম ছাত্ররা বলছে প্রধানমন্ত্রী তো বলেন একটা, হয় আরেকটা, করেন আরেকটা। আচ্ছা যাই হোক, আমি আমার কথা এখনো শেষ করিনি। বাংলাদেশে প্রথম জাতিসংঘের সাহায্য চেয়েছিলেন ৭৪ জন বিশিষ্ট নাগরিক। তাদেরকে নানানভাবে অপদস্থ করেছে আওয়ামী লীগ, নানান রকম মন্তব্য করেছে তাদের ব্যাপারে, বিশিষ্টজনদের ব্যাপারে। এখন যখন দেখছে অবস্থা সত্যি বেগতিক, তখন তারা জাতিসংঘের কথা বলছে। এটাও মুখে মুখে, কারণ সত্যিকারের কোনো ফর্মাল প্রসেস কি আওয়ামী লীগ শুরু করেছে কিনা, অনেক দিন তো হলো। যে করেছে কিনা নিশ্চয়ই শাহাদাব আকবর চৌধুরী সেই জবাব দিবেন। আমি ফিরে আসছি রাজনীতিতে, বিরতি বলে কিছু নেই, একটু পরে আসছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে শাহাদাব আকবর চৌধুরী আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। শাহাদাব আকবর চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অমন চ্যাংদোলা করে, আপনি নিশ্চয়ই ছবি দেখেছেন, দুই হাত পা ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা সাদা পোশাকে ছিলেন তারা নিয়ে যাচ্ছিলেন। আবার মানে ওরা কিন্তু শিক্ষকদের সাথেই ছিল, মানে তাদের সাথে শিক্ষকরাও ছিল। শিক্ষকরা সাথে থাকার পর আসলে কি এমন সহিংসতা তারা করতে পারে আমি ঠিক বুঝিনি। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে গতকাল আটক হওয়া থেকে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে পুলিশের ধাক্কায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিরিন আমিন ভূঁইয়া। কেন? অপরাধ কি তাদের? দেখুন, গত দুই সপ্তাহ ধরে যা হচ্ছে, অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা আমরা কেউ কারো কাছে কাম্য নয়। সবাই চাচ্ছে এখন শান্তিটা কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে কার কি দাবি দেওয়া যায় সবাই আমরা জানি, সেইগুলো নিয়ে কিভাবে একটা সমাধানের দিকে যাওয়া যায়। আর কোনো কিছুতে বেশি বাড়াবাড়ি করাটা কোনো ঠিক না। যদি একটা জায়গায় দাঁড়ায় কেউ তাদের বক্তব্য রাখে, এটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের কথা আমরা বলি, সুতরাং সেই জায়গায় যদি শিক্ষার্থীরা যদি এক জায়গায় দাঁড়ায় তারা কিছু বলে, সেই বক্তব্যটা তাদের বলতে দেওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত তারা সহিংস কোনো কার্যকলাপ না করে। আর সহিংস কার্যকলাপ না করা পর্যন্ত তার গণতান্ত্রিক অধিকার সে কথা বলবে, সেটাই আমি বিশ্বাস করি। এবং আমি ব্যক্তিগতভাবে আমি সেটাই মনে করি যে এর থেকে বেশি কেউকে কারোর সাথে কিছু করা উচিত না, যদি সে কোনো সহিংস তার দিকে না যায়, কাউকে কোনো বাধা সৃষ্টি না করে। কারণ স্বাধীনতা বলতে কিন্তু হচ্ছে সবার জন্য, আরেকজনেরকে বন্ধ করে রাখাটাও স্বাধীনতা না। স্বাধীনতা সে যেরকম স্বাধীনভাবে চলবে, আরেকজনকে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে। আমি যদি আরেকজনের পথ রুদ্ধ করে দিই, তার মানে কিন্তু আমি আরেকজনের স্বাধীনতা হরণ করলাম। সেজন্য সেই জিনিসটা সবাই যদি মাথায় রাখে, তাহলে আমার মনে হয় যে এই পরিস্থিতিটা ওদিকে যাবে না। আর শিক্ষকদের ব্যাপারে আমার একটু কতগুলো জিনিস আমার কাছে বেশ নাড়া দিয়েছে আমাকে। সেটা হলো, যখন শিক্ষার্থীরা এই আন্দোলন করলো, শিক্ষকরা কিন্তু এই পেনশন নিয়ে স্কিম নিয়ে করলো। দেখেন, শিক্ষা জাতির মেরুদণ্ড বলি আমরা। শিক্ষকরা কিন্তু, আমরা সবাই তো আমাদের শিক্ষক কেউ না কেউ ছিল, শিক্ষক কিনা আমাদের মাথার মুকুট। তাদের দাবি দেওয়া যেটা ছিল পেনশনে কোন জায়গায় কোন সমস্যা, সেটার জন্য কিন্তু তাদের ক্লাস পরিহার করা, সব কিছু বন্ধ করে দিলাম। এই জিনিসটা কোনোভাবে শিক্ষকদের কাছে কেউ আশা করতে পারে না, কারণ তারা হলো আমাদের দেশে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করবে, শিক্ষা দেওয়াই তাদের কাজ। তারা আমাদের সম্মানের জায়গায়, কিন্তু তারা সেটা না করে তারা কিন্তু সব স্কুল কলেজ কীভাবে বন্ধ করা, এবং অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে তারা প্রভোগ করেছে এই বিভিন্ন করার জন্য। আজকেও আমি মনে করি শিক্ষকদের কাজ হলো শিক্ষার্থীদেরকে বোঝানো। শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে শিক্ষকরা এসেই কিন্তু কথা বলতে পারে যে আমার ছাত্রদের এই হলো তাদের দাবি, এই দাবি কেন পূরণ হবে না, সবকিছু যেমন যুক্তিসঙ্গত দাবি আপনারা কেন পূরণ করবেন না, সেভাবেই কিন্তু তাদের আসা উচিত। কার সাথে শিক্ষকরা কথা বলবে? শিক্ষকরা কথা বলবে সরকারের সাথে। ডেকেছেন আপনারা? না, আমি সবসময় তো ওপেন থাকি। তারা কোনো প্রস্তাব করেছে? করে নাই। কিন্তু আমার কথাটা হলো, প্রস্তাব করেছে কি করে, যেটা আপনি বললেন, আমরা ওই জায়গাটায় না যে আমরা যেটা একটা সমাধানের পথ খুঁজি, যে সব পক্ষকে নিয়ে বসে এটা সমাধান করা অবশ্যই সম্ভব। কারণ যারা এখন মাঠে আছে শিক্ষকদেরকে শিক্ষার্থীদের ব্যবহার করে, তারা কিন্তু আলটিমেটলি যেটা দেখা যাবে, হয়তো অনেক দুর্ঘটনা ঘটে, হয়তো অনেক অঘটন হতে পারে, কালকে আমি নাও থাকতে পারি, হ্যাঁ, দেখা গেল আমিও নাই, আমিও শেষ হয়ে গেলাম, কিন্তু দেশটার কি হবে এটা মানে এই না কিন্তু যে সামনে খুব সুন্দর, সামনে আসছে শুভ দিন, এরকম কোনো কথা না। কিন্তু যত বেশি এটা হবে ততই কিন্তু দেশের ক্ষতি হবে। দেশের ক্ষতি হওয়া মানে কিন্তু আজকে আমরা এই দেশের নাগরিক সবার জন্যই কিন্তু এটা ক্ষতিকর। সেটা আমরা কেউ চাবো না কোনোদিনও, যে দেশকে যদি যখন সত্যি আমরা ভালোবাসি, তাহলে আমরা চাই যে সবাই একসাথে বসে একটা সমাধান হোক। জি, নিশ্চয়ই দেশ প্রশ্নে নিশ্চয়ই সবার এক থাকতে হবে, সেটা নিয়ে কারোই দ্বিমত নেই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক দফা দাবি কোটা সংস্কার সেটা করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না। এর পিছনে কি ছিল? একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে ঢাকার চারদিকে জঙ্গি ঢুকে মানুষকে হত্যা করে অন্যদিকে স্থাপনাগুলোর উপর হামলা চালায়, অগ্নিসংযোগ করে, মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপর আঘাত। জনগণ ভালো থাকবে এমন সব জায়গায় আগুন দিয়ে পোড়ানো কোন ধরনের আন্দোলন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রসহ ভাঙচুর তছনছ করে তার ফুটেজ পাওয়া গেছে। ছাত্রীদের উপর হামলা, 3 জন নারী সাংবাদিককে লাঞ্ছিত। আজকে যে প্রাণহানিগুলো হলো, যেখানে শতভাগ দাবি পূরণ হয়ে গেছে, তারপর আন্দোলন চালিয়ে যাওয়া কি স্বার্থে? কেন? পুলিশ আওয়ামী লীগ নেতাদের নির্মম হত্যা, 200-র উপরে মানুষ হত্যা, মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে নামানো হয়। স্থাপনাগুলো ধ্বংস করেছে, সেটা হয়তো পুনর্নির্মাণ করা যাবে, কিন্তু এতগুলো প্রাণ ঝরে গেলে ঝরে গেল তার কি হবে? 4 জন শিশু মারা গেল। প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। আচ্ছা রুমিন ফারহানা, আন্দোলন কেন থামছে না? মানে জামায়াতকে সাথে নিয়ে আপনারা কি আন্দোলনের আগুনে আলু পুড়িয়ে খাওয়ার যে বিষয়টি, সেটি করবার কোনো চেষ্টা করছেন কিনা? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না দিয়েই পারছি না। শেষমেশ উনি বললেন যে স্থাপনা তো করাই যাবে, প্রাণগুলো তো আর ফিরে আসবে না। প্রধানমন্ত্রী যেভাবে শুরুর দিকে মেট্রো রেল, পদ্মা সেতু, কি বলে ওগুলো, কেপিআই সেতু ভবনে দৌড়াচ্ছিলেন, আমার তখন মনে হচ্ছিল এই দেশে জন্মালাম হতেম যদি মেট্রো রেল কিংবা পদ্মা সেতু। যাই হোক, এখন শেষমেশ বোধহয় ওনার চারপাশের মানুষজন ওনাকে একটু হলেও বুঝিয়েছে যে মানুষের প্রাণ আসলে আপনি আর ফেরাতে পারবেন না। পদ্মা সেতু, মেট্রো রেল আপনি থাকুন বা না থাকুন, ভবিষ্যৎ সরকার যেই থাকুক না কেন, সেটা আবার তৈরি করা যাবে। প্রধানমন্ত্রী যদি বুঝেই থাকেন যে ঢাকার এটা কোটা বিরোধী আন্দোলন নয়, কোটা সংস্কার আন্দোলন নয়, এটার ভেতরে অন্য কোনো তথ্য আছে, তাহলে উনি সঠিকভাবেই বুঝেছেন এটা সত্যিই কোটা সংস্কারের আন্দোলন আর নয়। এটা বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যেটা সেকেন্ড ক্লাস সিটিজেন ফিলিং। সেকেন্ড ক্লাস সিটিজেন ফিলিংটা কি? আমার ভাই বলছিলেন যে বাড়াবাড়ি করলে তো কিছু ব্যবস্থা নিতেই হবে। আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। বাড়াবাড়িটা কি? ভাই বা আওয়ামী লীগের কাছে বাড়াবাড়ি হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করা, আর মানুষের, রাষ্ট্রের নাগরিকের কাছে বাড়াবাড়ি হচ্ছে তার ভোটের অধিকার কেড়ে নেওয়া, তাকে গুম করা, তাকে তুলে নিয়ে যাওয়া। এই যে দেখুন, তার নিরাপত্তা দেওয়ার নামে তাকে কতগুলো দিন তাকে আটক করে রাখলো, 6টা দিন, এর মধ্যে 32 ঘন্টা তারা অনশন করতে বাধ্য হলো। এগুলো হচ্ছে বাড়াবাড়ি করা। এখন আওয়ামী লীগের বাড়াবাড়ির সঙ্গে জনগণের বাড়াবাড়ির তো আসলে মিল হচ্ছে না। আওয়ামী লীগ যেটাকে বাড়াবাড়ি মনে করে, জনগণ সেটাকে বাড়াবাড়ি মনে করে। জনগণ মনে করে আওয়ামী লীগ 15 বছর ধরে যা করছে সেইটা বাড়াবাড়ি, এবং সেই বাড়াবাড়ির জবাব দিতেই মানুষ আজকে রাস্তায় নেমেছে। প্রধানমন্ত্রীর উপলব্ধি সঠিক, এটা আসলে কোটা সংস্কার নয়। 2 হচ্ছে, বিদেশে কেন সেটেল করলেন না নিকোল বলেন তো? আমি আমারটা বলতে পারি। আমি নিজে বিদেশে পড়াশোনা করেছি, আমার মা বিদেশে পড়াশোনা করেছে, আমরা কেউ কিন্তু সেটেল করিনি বিদেশে। কেন করিনি বিকজ আমাকে সেকেন্ড ক্লাস সিটিজেন বলা হবে। হ্যাঁ, একসময় সিটিজেন হয়ে যাবো, ভোটও দিতে পারবো, কিন্তু ওই যে একটা বাঁকা চোখে তাকানো, ওই যে একটা ইউ আর নট ইন আওয়ার গ্রুপ, তুমি আসলে ভিন্ন কেউ, তুমি অন্য কেউ, এই ফিলিংটা যাতে কোনোদিন বোধ করতে না হয়, এই জন্য নিজের দেশে ফিরে আসছি। নিজের দেশে ফিরে আসার পরও যদি কথায় কথায় শুনতে হয় পেয়ারা পাকিস্তান, পাকিস্তান চলে যাও, ওনার দলের বিরুদ্ধে, ওনার সরকারের বিরুদ্ধে কিছু বললেই যখন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হয়ে যায়, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ হয়ে যায়, ইত্যাদি 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 ট্যাগ করতে থাকে, যাচ্ছে তাই ভাবে, তখন তো তার বিস্ফোরণ আসলে এইরকমই হওয়ার কথা ছিল। আর আলু পোড়া, ডিম সেদ্ধ যাই বলেন না কেন, এটার উত্তরে আমি খোলামেলা ভাবেই বলতে চাই, গত 17 বছর তো বিএনপি বিরোধী দলে আছে। বিএনপির বিগত কয়েক বছরের আন্দোলনও আপনারা দেখেছেন এবং যথেষ্ট মজাও করেছেন সেই আন্দোলন নিয়ে। এমনকি আমাকেও টকশোর টেবিলে উপস্থাপকরা হর হামেশাই প্রশ্ন করতেন যে আপনাদের তো আন্দোলনে কি হয়, আপনারা পালিয়ে যান, সান গ্রেনেড হলে বা টিয়ার শেল মারলেই তো আপনারা নাই হয়ে যান। সেই বিএনপি এখন গত 1 মাস ধরে পুরো বাংলাদেশকে আগুন বানিয়ে রাখতে পারছে, তাহলে ডেফিনেটলি বিএনপি খুবই শক্তিশালী, এবং এই শক্তিশালী বিষয়টা সরকারকে স্বীকার করতে হবে, 1। এবং 2 হচ্ছে, যেহেতু বিএনপি আসলে পুরো বাংলাদেশকে তার পিছনে নিতে পেরেছে সরকারের তত্ত্ব অনুযায়ী, তাহলে সরকারের আসলে উচিত হবে, যেহেতু এটা ডেমোক্রেটিক কান্ট্রি, মানুষের রায় শেষ কথা দিন শেষে, মানুষ যেহেতু এখন বিএনপির পেছনে দাঁড়িয়েছে, বিএনপির পক্ষে রায় দিয়েছে, বিএনপি যা করতে বলছে তাই করছে, বিএনপির হাতে ক্ষমতা দিয়ে সরকারের আসলে সরে যাওয়া উচিত। শাহাদাত আকবর চৌধুরী, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার
আহ্বান জানিয়েছেন যশোর ৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আজিজুল ইসলাম। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে দ্রুত আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি। আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা। আপনাদের দল থেকেও কিন্তু এই ধরনের দাবি আসছে যে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে, বলবেন কিছু? দেখুন, ক্ষমা চাওয়ার বিষয়টা হলো, ধরেন আমি নিজে কোনো একটা কোথাও কোনো অন্যায় করলাম বা কোনো ভুল করলাম, আমি আমার ব্যক্তি দিয়ে বলছি, সেখানে যদি আমি আমার এলাকায় বারবার একই কথাই বলি, যদি আমি যদি কোনো ভুল করি বা আমি যদি কোনো অন্যায় করি, আমার আপনাদের কাছে 10 বার ক্ষমা চেতেও আমার কোনো সমস্যা নেই। কারণ আমি জানি এই ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে আমি ছোট হচ্ছি না, এই ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে আমি আমার উদারতা দেখাচ্ছি। সুতরাং কোন পরিস্থিতিতে কে কি বলেছে এবং কোন পরিস্থিতিতে যদি একটা মানুষের মনে করে যে সে কারো বিরুদ্ধে আসলো, যেন আপনি বললেন যে দুজনের নাম বললেন, তারা যদি যারা বলছে তাদেরকে সামনে নিয়ে যদি বসার পরে যদি একটা মানুষ যে বলতেও পারে যে ঠিক আছে, যদি কোনো কিছু আমাদের ভুল হয়ে থাকে সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু জিনিসটা হলো কি, ওরকম পরিবেশটা যদি একটা আসে, আমার যেটা বললাম আমি আপনার, যে কোনো বিষয় কিন্তু আসলে সব সমাধান কিন্তু টেবিলে। আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যুদ্ধ হয়, আন্দোলন হয়, অনেক কিছু হয়, কিন্তু সমাধান, কারণ আজকের যেই আন্দোলন দেখছি, আজকে আপা যেটা বললেন যে আসলে এটা কোটা আন্দোলন নয়, একটা কথাটা কিন্তু চলেই আসলো, বেসিক্যালি এটা কোটা আন্দোলন নয়, এটা সবাই মিলে বিভিন্ন শক্তি তারা সরকারের পতনের জন্য এই পূর্ব পরিকল্পিতভাবে এটা করেছে। আর এখানে আমার মনে হয় যে বিএনপির খুব বেশি আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ যদি এই দেশটার আগামীতে আরো খারাপের দিকে যায়, যদি দেশটা ধ্বংস হয়, তাহলে কিন্তু আমাদের কারো কোনো লাভ হবে না, দেশটার ক্ষতি হবে। দেশের ক্ষতি হওয়া মানেই কিন্তু আমরা সামগ্রিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত হব। সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জামায়াত নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ কোনো নাশকতা ঘটাতে চায়, তা মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে। জামায়াত নিষিদ্ধ হয়েছে, এখন কি হবে তাহলে? পরের দিনগুলোতে কি হতে? দেখুন, পরের দিন আমরা হ্যান্ডেল করা হবে। আজকে যেটা আমি মনে করি, জামাত শিবিরকে নিষিদ্ধ এখন না, আরো অনেক আগেই করা উচিত ছিল। কারণ এই জামাত শিবিরের তারা কি করেছিল 71 সালে সবাই জানে, এবং শিবির বলতে তখনকার ছাত্র সংঘ, তারাই আলবদর হয়েছে, তারাই রাজাকার হয়েছে, তারা আল শামস হয়েছে, এবং তারাই আমার মা বোনদেরকে সম্ভ্রম হানি করিয়েছে, সেনাবাহিনী পাকিস্তান পাক হানাদার বাহিনীদের কাছে দিয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে। সুতরাং এই জামাত শিবির, অনেকে আবার বললো, কয়েকদিন গতকাল একটা টক শো ছিল, সেখানে বললো যে বাবা কি করেছে সেটার জন্য তো ছেলে দায়ী হতে পারে না। অবশ্যই ছেলে দায়ী হতে পারে না, কিন্তু ছেলে যদি বাবার ভাবাদর্শে যদি সে উদ্বুদ্ধ হয়ে সে কাজটা করে, কারণ এই ধরনের আজকে যে শিক্ষাটা আমাদের হয়েছে, আমি মনে করি যে এই জামাত শিবির এদেরকে যদি আমরা প্রতিহত করি না, রাজনৈতিকভাবে, শুধু প্রতিহত না, রাজনৈতিকভাবে এদেরকে নির্মূল করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে বাংলাদেশকে যে স্বপ্ন দেখছি, যেই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সে সম্পূর্ণরূপে ব্যর্থ হব আমাদের। সুতরাং এটার আগামী তারা কি হবে, আমরা ইনশাআল্লাহ সেটা কিভাবে মোকাবেলা করতে হয় রাজনৈতিকভাবে, আমরা সেটা রাজনৈতিকভাবে। ফারহানা, জামাত শিবিরকে নিষিদ্ধ করলো সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। জামায়াতকে নিষিদ্ধ করার পর কি কি হতে পারে? আন্দোলন থামবে? আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলি, জামাত নিষিদ্ধের কথা তো দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। সময় সময় সরকার বলেছে এটা আদালতের বিষয়, আদালত ঠিক করবে। আমি একদম ক্যাটেগরিক্যালি দায়িত্ব নিয়ে বলছি, এটা বলা হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, বলা হয়েছে আদালত যখন ঠিক করবে তখন নিষিদ্ধ হবে। এখন আদালত লাগলো না, এখন নিষিদ্ধ করা গেল। 1 2 হচ্ছে, সরকার আশা করেছিল এই নিষিদ্ধের পরপর জামাত শিবিরের কর্মীরা স্বাভাবিকভাবেই আহত হয়েছে, তারা হয়তো পথে নামবে, তারা হয়তো আন্দোলন আবার নতুন করে তাদের মতন করে শুরু করবে। তখন সরকার এই জামাত শিবিরকে ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের উপর আরেকটা স্টিম রোলার চালাতে পারবে। জামাত শিবির অত্যন্ত ধৈর্য এবং প্রুডেন্সের পরিচয় দিয়েছে, তারা কিন্তু এরকম কিছু এখন পর্যন্ত করে নাই। 3 হচ্ছে, জামাত শিবির ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আবরারের মতন ছাত্রকে আমরা পিটিয়ে মারতে দেখি নাই। জামাত শিবিরকে তো আপনি স্বাধীন দেশে বহু আগেই সাব হিউম্যান হিসেবে ট্রিট করা শুরু করেছেন, এবং যাকে যাকে আপনার পছন্দ না তাকে তাকে মিথ্যা ট্যাগিং দিয়ে জামাত শিবির বলে তার উপরে
বিভৎস নির্যাতন করে তাকে হত্যাও করেছেন। সুতরাং আজকে যদি কারো বিচার হতে হয়, কাউকে নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া উচিত। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ হওয়া উচিত। 4 হচ্ছে জামাত শিবির দীর্ঘ সময় আমরা দেখেছি জামাত শিবিরের নামে নানান সময় নানান কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে নানান রকম বিষোদ্গারও আমরা করতে শুনেছি। কিন্তু এই সরকারই তো দাবি করে যে রাজাকার, আলবদর, আল শামস তাদের বিচার এই সরকার করেছে। বুক ফুলিয়ে সরকারের প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা এমপি, প্রধানমন্ত্রী সকলেই বলেন আমরাই বিচার করেছি। এখন তাহলে কোন রাজাকার, আলবদর, আল শামস বাকি আছে জামাতে ইসলামে বলেন? 1। 2 হচ্ছে জামাতে ইসলামের রাজনীতি যদি কেউ প্রত্যাখ্যান করে, সেটা দেশের 16 কোটি মানুষের প্রত্যাখ্যান করার অধিকার আছে। আপনার না, আমার না, আমরা ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করতেই পারি, হ্যাঁ, কিন্তু দেশের মানুষ আমরা প্রত্যাখ্যান করতেই পারি, কিন্তু আমরা সেটাকে জনগণের উপর চাপিয়ে দিতে পারি না। বেছে নেওয়ার অধিকার সকলেরই আছে। আরো একটা পয়েন্ট, আইডেন্টিটি পলিটিক্স, ইফ ইট ইজ সেরকমই খারাপ, তাহলে তো আসলে বাঙালি আইডেন্টিটির পলিটিক্সও বাংলাদেশে হওয়া উচিত না। ইসলামের আইডেন্টিটি কেন উচিত না আমি বলছি, আইডেন্টিটি পলিটিক্স মানে তাহলে আপনি শুধু বাঙালি জাতিসত্তার স্বীকৃতি দিচ্ছেন। চাকমা, মারমা, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে আপনি কি করবেন? মুসলমান আইডেন্টিটির পলিটিক্স যেমন অনেকেই বলেন গ্রহণযোগ্য না, তেমনি জাতিগত আইডেন্টিটির পলিটিক্সও তো একই কথা। আইডেন্টিটি পলিটিক্স ইজ আইডেন্টিটি পলিটিক্স, ওয়েদার দ্যাট ইজ ধর্ম অর দ্যাট ইজ জাতি, মানে দিন শেষে তো আইডেন্টিটি পলিটিক্স। এই সকল কিছুর বিবেচনায় আমি মনে করি দিন শেষে এটা আওয়ামী লীগের আরেকটি ভুল পদক্ষেপ। কারণ এই বিচারের ভার কে রাজনীতি করবে, কে করবে না, কে কোন আদর্শে করবে না। দেখুন জামাতের ভোট তো আসলে 3%-এর বেশি কখনো তেমন ছিলও না। এখন অবশ্য ভোট হয় না, আমরা জানি না তাদের ভোট কোথায় গিয়ে দাঁড়িয়েছে বা কোথায় আমরা বলতে পারছি না, কিন্তু এই 3% বা 30% বা হোয়াট এভার ইট ইজ, এইটা তো যাচাই করবার ভার মানুষের হাতে দিয়ে দেওয়া উচিত, মানুষ ঠিক করবে। জি, রুমিন ফারহানা, ছোট করে এক লাইনে বলবেন, আজ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে এবং কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য জানানোর জন্য একটি নির্দিষ্ট মেইলে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন? একদমই সময় নেই, প্লিজ ছোট করে বলবেন। এইচএসসি পরীক্ষাই হচ্ছে না, এইচএসসি পরীক্ষা পিছিয়ে গেছে এবং আদৌ এটি কবে হবে জানি না। আমার স্কুল, আমার কলেজ হলি ক্রস ভিকারুননিসা, তারা সহ অন্যান্য যে স্কুল কলেজগুলো আছে, প্রতিটা ছেলে মেয়ে বলেছে শেষ মানুষটি মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা আসলে পরীক্ষায় বসবো না। শেষ মানুষটি মুক্তি না পাওয়া পর্যন্ত পরীক্ষায় বসবে না। শাদাব আকবর চৌধুরী, আমি ডিএমপির দেয়া শেষ যে খবরটি বলছি, মামলা 274টি, গ্রেপ্তার 3011 জন। এই 3011 জন কে, কারা? আমরা শুনতে পাই একদম তথ্য প্রমাণ হয়তো আমি এই মুহূর্তে আপনাকে হাজির করতে পারবো না, ছাত্রদের মোবাইল চেক করে করে তাদেরকে ধরা হচ্ছে। কেন? দেখুন, আমার মনে হয় এটা অতিরঞ্জিত কোনো কিছু একটা হবে, কারণ যাদেরকে ধরা হয়েছে একদম এর ভিতরে যে 1-2 কেউ নিরীহ নাই সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো যেহেতু এর সাথে সংশ্লিষ্ট না। তবে আমি যতটুকু বুঝি যে যারা বিভিন্ন ধরনের এই অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকেই দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, সেই সময় হয়তো দেখা যাচ্ছে 2-4 জনকে ওখানে তুলে নেওয়া হয়েছে। এর অর্থ এই না যে সাধারণ ছাত্রদের উপর নিষ্পেষণ করা হচ্ছে এবং সাধারণ ছাত্রদেরকেই টার্গেট করে করা হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীরা তো আমাদের সন্তান। আমরা যদি মনে করি যে ওরা ওদের থেকে আমরা আলাদা এবং ওরা আমাদের শত্রু, সেটাই সবচেয়ে বড় ভুল করা হবে। সেটা আমরা কোনোদিনও আমরা একমত। আমরা বারবার বলছি তাদের যে দাবি, সেই দাবির সাথেও একমত এবং তার দাবির যে মূল দাবি পূরণ হয়ে গেছে। ছেড়ে না দেওয়া হলে তারা পরীক্ষা দিবে না। অবশ্যই আপনি খেয়াল করবেন, কয়েকদিন আগে, সপ্তাহখানিক আগে কিন্তু মোটামুটি যখন একটা জায়গায় এসেছিল যে তারা যে অতিথি ভবনে গেল, 8 দফার কথা বললো এবং বললো এই রায়টা হওয়ার পরেই কিন্তু পরিবেশ আসলে আমরা নিজেরা বসে তখন কিভাবে মানে দাবি নিয়ে আলোচনা করছে জানাবো। আপনি খেয়াল করে দেখবেন তখন কিন্তু দাবি নিয়ে তারা আর আলোচনা করেনি, কিন্তু তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদি ছাত্র কাউকে কোনো গ্রেপ্তার হয়ে থাকে জানানোর জন্য কোনো ছাত্রই কারাগারে থাকবে না। কিন্তু তারপরে কিন্তু একটা কিরকম দেখা গেল যে তাদের মধ্যেই কিন্তু সমন্বয়ের অভাব। 6 জন ডিবি অফিসে চলে গেল, তারপরে কিভাবে যেন পরিস্থিতিটা, সেটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে আবারও আলাপ হবে। কি বলতে পারি? এক লাইন বললে শাদাব আকবর চৌধুরী, কেউ এক লাইন বলতে দিতে হবে প্লিজ। এক লাইন। আমার সাথে দ্বিমত হবে না। প্রথম আলোতে এইমাত্র একটা নিউজ আসলো, নিজের রিকশায় গুলিবিদ্ধ কিশোরকে তুলতে গিয়ে দেখেন এটা তারই ছেলে। না, জি শাদাব আকবর চৌধুরী প্লিজ। আমি আবারও বলছি যে আজকের এই পরিস্থিতি, আমরা যে সত্যি দেশকে ভালোবাসি,
এরা আমাদের সন্তান, যারা চলে গেছে তাদের জন্য আমারও ভিতরে অন্তরটা জ্বলে পড়ে যাচ্ছে, এবং এটা আমি খালি এখানে সামনে মানুষকে বলানোর জন্য না, আমারও অন্তরটা পড়ছে, কারণ আমি চাই নাই যে একটা বাচ্চা, একটা সন্তান, কারণ আমারও তো ছেলে মেয়ে আছে, আমি চাই না আরেকজনের ঘরের কোনো কেউ যদি মৃত্যু হয় সেটাতে তার কি কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, সেই বেদনাটা পুরোপুরি অনুভব করতে পারছি। সেই জন্য চাই যে শিক্ষকরা যাতে ছাত্রদেরকে উস্কে না দেয়, শিক্ষকরা বাবা মার ভূমিকা পালন করে, ছাত্রদের কিন্তু প্রকৃতপক্ষে বাবা মা জন্ম দেয় কিন্তু পড়ালেখা শিক্ষা তারা দেয়, তারা ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে যদি এইটার সমাধানের জন্য সব পক্ষ মিলে বসে এটার সমাধানের জন্য এগিয়ে আসে, আমি মনে করি সমাধান হবে, দেশ বাঁচবে, এবং আগামীতে কে ক্ষমতায় আসবে সেটা নির্বাচনের মধ্যে দিয়ে সেই জিনিসটা আবার নতুন করে দেখা যাবে যে কারা আসবে। নিশ্চয়ই দুজনকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ আমাদের সব পক্ষেরই দেশে, এই বাংলাদেশ ভালো না থাকলে কেউ ভালো থাকবে না। এই শোকের ক্ষত আমরা কবে কাটিয়ে উঠতে পারবো জানি না, তবে আর একটিও গুলি চলবে না। ছাত্রদের যেমন দাবি, এই দাবি আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি, যে দল যে মতই হোক, সবারই একই দাবি, বাংলাদেশ ভালো থাকুক। ধন্যবাদ।